Assalamu alaikum everyone. I'm Dr. Anika Farzin, Assistant Professor of Department of Microbiology from Eastern Medical College. আজকে আমরা যে টপিকসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সেলস এন্ড অর্গানস অফ ইমিউন সিস্টেম। এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস আমাদের ইমিউনোলজির জন্য। তো আজকের লেকচারটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, এই জন্য সবাই একটু কনসেন্ট্রেশন দিয়ে শুনবেন প্লিজ। প্রিভিয়াস লেকচার দিয়ে আমরা জেনেছি যে immunity are of two types, innate immunity and acquired immunity. The cells of innate immunity are polymorphs, eosinophil, macrophage, natural killer cells, and lymphokine activated killer cells. And cells of acquired immunity are B lymphocytes, T lymphocytes, and also the cells of innate immunity. And there are some secreted molecules which helps in our immune system. Those are complements and cytokines in case of innate immunity, and antibodies along with cytokines and complements in case of acquired immunity. এখন আমরা যেটা ডিসকাস করব এটা হচ্ছে অর্গানস অফ দ্য ইমিউন সিস্টেম। আমাদের ইমিউন সিস্টেমের অর্গানস কে আমরা ইউজুয়ালি দুইটা পার্টে ডিভাইড করি, সেটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান এন্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান হচ্ছে সেই অর্গানগুলা যেখানে আমাদের লিম্ফোসাইটস গুলা অরিজিনেটেড হয়, ডেভেলপড হয় এন্ড ম্যাচিউরড হয়, যেমন থাইমাস এন্ড বোন ম্যারো। প্রাইমারি লিম্ফয়েড অর্গানকে আমরা সেন্ট্রাল লিম্ফয়েড অর্গান হিসেবেও চিনে থাকি। আদার যে আরেকটা টাইপের লিম্ফয়েড অর্গান আছে এগুলা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হচ্ছে সেই সব অর্গান যেখানে আমাদের এই লিম্ফোসাইটস গুলা ম্যাচিউরড কন্ডিশনে থাকা অবস্থায় ম্যাচিউরড লিম্ফোসাইটস গুলা গিয়ে ইন্টারঅ্যাক্ট করে অ্যান্টিজেনের সাথে এন্ড ইমিউন রেসপন্স করে। তাহলে এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস কি কি আছে আমাদের, সেগুলো হচ্ছে স্প্লিন, লিম্ফ নোড, টনসিল আর মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যুস। This is a figure showing the different organs of immune system. এটা একটা bone containing bone marrow, and this is the thymus. These two are the primary lymphoid organs, and here is the tonsil and adenoids in the nasopharynx. There are some cervical lymph nodes, axillary lymph nodes, appendix, inguinal lymph nodes, and Peyer's patches of small intestine and the spleen. These all are the secondary lymphoid organs. আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গানে সেলস গুলা অরিজিনেটেড হচ্ছে, ম্যাচিউরড হচ্ছে, দেন এই সব সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে গিয়ে এগুলার ফাংশনস কমপ্লিট করছে। নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে সেলস গুলো আমরা একটু আগে বলে আসলাম, এতগুলা সেলস, এগুলো অরিজিনেট হয় অ্যাকচুয়ালি কোথা থেকে? এগুলো আসে আমাদের হেমোপয়েটিক স্টেম সেল থেকে। Hemopoietic stem cell gives rise to two progenitors, lymphoid progenitor cells and myeloid progenitor cell. From lymphoid progenitor cells, the T cell progenitor, B cell progenitor arises. The T cell progenitor then gives rise to helper T cell and cytotoxic T cell, and the B cell progenitor gives rise to B cell. এছাড়াও lymphoid progenitor cell থেকে directly natural killer cell and dendritic cells derived হয়। Then myeloid progenitor cell. Myeloid progenitor cell থেকে কিছু progenitor cells আসে যেগুলো হচ্ছে granulocyte monocyte progenitor cell, eosinophil progenitor cell, basophil progenitor cell, megakaryocytes and erythroid progenitor cell. Erythroid progenitor cell থেকে derived হয় erythrocytes, megakaryocyte থেকে derived হয় platelets, basophil progenitor cells থেকে derived হয় basophil, eosinophil progenitor cell থেকে eosinophil, and granulocyte monocyte progenitor cell থেকে আসে monocyte progenitor cell থেকে আসে monocytes, and granulocyte progenitor cell থেকে আসে neutrophils. এছাড়া myeloid progenitor cell directly dendritic cell ক্রিয়েট করতে পারে। এখন আমরা যেটা দেখবো এই ফিগারে সেটা হচ্ছে আমরা যেটা বলে আসছি যে অ্যাকুয়ার্ড ইমিউনিটি সেল হচ্ছে বি সেল, টি সেল। এই বি সেল এন্ড টি সেল এই দুইটা অরিজিনেটেড হয় হচ্ছে আমাদের বোন ম্যারোতে। বোন ম্যারোতে অরিজিনেটেড হয়ে বি লিম্ফোসাইট গুলা বোন ম্যারোতেই ম্যাচুরেশন হয়। বোন ম্যারোতে ম্যাচুরেশন হওয়ার পরে এরা চলে আসে সার্কুলেশনে এসে এরা সেকেন্ডারি যে লিম্ফয়েড অর্গানস গুলো আছে সেখানে গিয়ে এদের ফাংশন কমপ্লিট করে। আর টি লিম্ফোসাইট এগুলো অরিজিনেটেড হয় আমাদের বোন ম্যারোতে, দেন এগুলো চলে আসে থাইমাসে এসে এরা ম্যাচুরেশন হয়। ম্যাচুরেশন হওয়ার পরে এই টি লিম্ফোসাইটস গুলা নেটিভ টি লিম্ফোসাইট হিসেবে চলে আসে সার্কুলেশন থেকে এরা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস গুলোতে গিয়ে এদের ফাংশনস কমপ্লিট করে। নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কি?
Antigen presenting cells are those immunocompetent cells that receive, process, and present antigens to helper T cells. What are immunocompetent cells? Immunocompetent cells are those that actively participates in immune response. Activation of both humoral and cell-mediated branches of immune system requires cytokines produced by T helper cells. তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস জানবো, একটা হচ্ছে ইমিউনোকম্পিটেন্ট সেলস কি। ইমিউনোকম্পিটেন্ট সেলস হচ্ছে সেই সেলসগুলা যেগুলো অ্যাক্টিভলি আমাদের ইমিউন রেসপন্স ক্রিয়েট করার জন্য পার্টিসিপেট করে। আর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস কোনগুলা? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস হচ্ছে সেই সব সেলস যারা হচ্ছে ইমিউনোলজিক্যালি কম্পিটেন্ট। এই সেলগুলা একটা অ্যান্টিজেন যখন আমাদের বডিতে আসে তখন সেটাকে রিসিভ করে, সেটাকে প্রসেস করে। প্রসেসটা কিভাবে করে? এগুলাকে ব্রেকডাউন করে প্রসেসিং করে, প্রসেস করে দেন এরা প্রেজেন্ট করে অ্যান্টিজেনের কাছে। অ্যান্টিজেনের কাছে এরা প্রেজেন্ট করে কিভাবে? এরা এদের সারফেসে এই ব্রেকডাউন প্রোডাক্ট অফ দ্য অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে অ্যাজ এপিটোপ। যে পার্টটাকে এরা প্রেজেন্ট করছে সেটাকে আমরা বলি এপিটোপ। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। Antigen presenting cells are classified into two classes: professional antigen presenting cells and non-professional antigen presenting cells. Professional antigen presenting cells are those that usually presents antigen to the helper T cell. Those are macrophage, B cells, and dendritic cells. And non-professional antigen presenting cells are those that occasionally presents antigen to helper T cell. For example, fibroblast, thymic epithelial cell, glial cell, pancreatic B cell, thyroid epithelial cell, vascular endothelial cells. নেক্সট আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে টি সেল। এখানে একটু এক্সট্রা কথা বলি, যেটা হচ্ছে যে আমরা যে ইমিউনোলজি পড়ছি আমাদের এমবিবিএস এ, এখানে আমাদের ইনেট ইমিউনিটি নিয়ে আসলে খুব কমই ডিসকাশন আছে। ইনেট ইমিউনিটির শুধু কিছু সেলস আর কিছু রিসেপ্টরস, কিভাবে এরা অ্যান্টিজেনকে রেকগনাইজ করে, এরকম কিছু কথাবার্তা, আর কি কি ফ্যাক্টরস আছে, মেকানিক্যাল ফ্যাক্টর, কেমিক্যাল ফ্যাক্টর, এইটুকুই হচ্ছে জানা লাগে। কিন্তু আমাদের মেইন যে ডিসকাশন গুলা সবই হচ্ছে এই অ্যাকোয়ার্ড ইমিউনিটি রিলেটেড। এর জন্য আমরা আগে যেটা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে বি সেল এন্ড টি সেল। এই দুইটা সেল আমাদের খুবই ইম্পর্টেন্ট। অ্যাকোয়ার্ড ইমিউনিটির মেইন সেলস হচ্ছে বি সেলস এন্ড টি সেলস। তো আমরা এখন টি সেল নিয়ে একটু কথা বলি। টি সেলস T cells originate from bone marrow. Maturation and education occurs in thymus. About 70% of human blood lymphocytes are T cells. The T cell receptor recognizes only antigen that is bound to particular classes of self molecules encoded by genes within the major histocompatibility complex known as MHC. All T cell subpopulations express the T cell receptor CD3 and either of two membrane molecules CD4 and CD8. In addition, T cell express CD28, a receptor for the co-stimulatory B7 molecules present on B cells and other antigen-presenting cells. আমরা আগেই বলেছি যে টি সেলটা অরিজিনেট হয় বোন ম্যারো থেকে, এন্ড এটার ম্যাচুরেশনটা কমপ্লিট হয় থাইমাসে। থাইমাসে ম্যাচুরেশন কমপ্লিট হওয়ার জন্য এরা দুইটা প্রসেসের আন্ডারে যায়, যেটাকে আমরা বলছি থাইমিক এডুকেশন। থাইমিক এডুকেশনটা আমরা নেক্সট স্লাইডগুলোতে পড়বো। এখন খালি এটুকু জেনে রাখি যে তাহলে কি হচ্ছে, এরা অরিজিনেট হচ্ছে বোন ম্যারোতে, আর এদের ম্যাচুরেশন কমপ্লিট হচ্ছে, ম্যাচুরেশন এন্ড এডুকেশন কমপ্লিট হচ্ছে থাইমাসে। আমাদের হিউম্যান ব্লাড লিম্ফোসাইটের মধ্যে 70% হচ্ছে টি সেলস এন্ড রেস্ট অফ দ্য 30% হচ্ছে বি সেলস। একটা টি সেলের সারফেসে কিছু রিসেপ্টরস থাকে, তার মধ্যে এট ফার্স্ট যে রিসেপ্টরটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর। টি সেল রিসেপ্টরকে ইন শর্ট টিসিআর বলা হচ্ছে। এই টি সেল রিসেপ্টরের কাজ হচ্ছে যখন একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা অ্যান্টিজেনকে এপিটোপ হিসেবে প্রেজেন্ট করে, তখন এই টি সেল রিসেপ্টরটা সেই অ্যান্টিজেনটাকে রেকগনাইজ করে সেটার সাথে বাইন্ড করে। কিন্তু এই টি সেল রিসেপ্টর অ্যান্টিজেনটাকে ততক্ষণ পর্যন্ত রেকগনাইজ করে না যতক্ষণ পর্যন্ত না সেই অ্যান্টিজেনটা কোনো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের সাথে প্রেজেন্টেড হয়। যখন একটা এপিটোপ ইন অ্যাসোসিয়েশন উইথ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স প্রেজেন্টেড হয়, তখনই টি সেল রিসেপ্টর সেটাকে রেকগনাইজ করতে পারে। এটা আমরা ফার্দার স্লাইডস গুলোতে কিছু ফিগার আছে, সেখানে দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। টি সেলের সারফেসে এই টি সেল রিসেপ্টর ছাড়া আরো কিছু রিসেপ্টরস থাকে, যেগুলো হচ্ছে CD3, CD28 and either of CD4 or CD8. আমরা এখানে একটা ফিগার দেখছি, এখানে আমরা দেখবো হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল এন্ড টি রেগুলেটরি সেল।
হেল্পার টি সেলের সারফেসে অলওয়েজ এই টি সেল রিসেপ্টর প্রেজেন্ট থাকে, CD4 রিসেপ্টর প্রেজেন্ট থাকে এন্ড CD28 প্রেজেন্ট থাকে। সাইটোটক্সিক টি সেলেও টি সেল রিসেপ্টর CD8 এন্ড CD28 present থাকে, and regulatory T cell as we can see T cell receptor, CD4 receptor, and regulatory T cell আরেকটা থাকে সেটা হচ্ছে CTLA4 receptor। এটা আমরা ফার্দার স্লাইডস গুলো যখন দেখবো তখন বুঝতে পারবো কি কি থাকে। The T cells are classified on the basis of surface markers into two classes, CD4 positive T cell and CD8 positive T cell. The CD4 positive T cell are again classified into two classes. They are helper T cell 1 cells and helper T cell 2 cells. On the basis of function, T cells are classified into cytotoxic T cell, suppressor T cell, and memory T cell. একটু আগে আমরা বলছিলাম যে T cell originated হয় বোন ম্যারোতে, দেন এরা থাইমাসে এসে এদের ম্যাচুরেশন কমপ্লিট করে। এই ম্যাচুরেশনটা কমপ্লিট করার জন্য এরা একটা স্পেসিফিক প্রসেসের আন্ডারে যায়, যেটাকে আমরা বলছি থাইমিক এডুকেশন। এই থাইমিক এডুকেশনটা কি? এই থাইমিক এডুকেশনের মধ্যে আসলে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে পজিটিভ সিলেকশন আর একটা হচ্ছে নেগেটিভ সিলেকশন। পজিটিভ সিলেকশন কি? পজিটিভ সিলেকশন হচ্ছে যখন একটা টি সেল তার সেলফ এমএইচসি প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, রিঅ্যাক্ট করে, তখন এই সেলগুলা সার্ভাইভ করে, এই টি সেলগুলা সার্ভাইভ করে। এটাকে আমরা বলি পজিটিভ সিলেকশন। যেসব টি সেলস সেলফ এমএইচসি প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করে না সেই সেলগুলা ডেড হয়ে যায়। अगेन যে টি সেল রিসেপ্টর সহ যে টি সেলস গুলা সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে সেই সেলগুলা ডেড হয়ে যায়, এটাকে বলা হচ্ছে নেগেটিভ সিলেকশন। আর যারা সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে না তারা সার্ভাইভ করে। এখন আমরা এই ফিগারটা দেখি একটু এই জিনিসটা আরেকবার রিভাইজ করি, তাহলে আমাদের কাছে একটু ক্লিয়ার হয়ে যাবে। একটা স্টেম টি সেল, এটা যখন বোন ম্যারো থেকে থাইমাসে আসছে তখন এটার সারফেসে টি সেল রিসেপ্টর থাকে না, CD8 রিসেপ্টর থাকে না, CD4 মলিকিউলও থাকে না। এর জন্য এটাকে তখন বলা হচ্ছে ডাবল নেগেটিভ টি সেল। দেন থাইমাসে আসার পরে আফটার ম্যাচুরেশন এটা গেইন করে বোথ CD4 পজিটিভ, CD8 পজিটিভ এন্ড টি সেল রিসেপ্টর। এই তিনটা মলিকিউলই তখন এই টি সেলটার সারফেসে চলে আসে। এই তিনটা মলিকিউল টি সেলের সারফেসে চলে আসার পরে নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে যখন এই টি সেলটাই, এই ডাবল পজিটিভ টি সেলটা সেলফ এমএইচসি প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে, তখন এই সেলগুলা সার্ভাইভ করছে, তখন এটাকে আমরা বলছি পজিটিভ সিলেকশন। তাহলে কি হলো? সেলফ এমএইচসি, এখানে দুইটা কথা, একটা হচ্ছে সেলফ এমএইচসি আর একটা হচ্ছে সেলফ অ্যান্টিজেন। যখন সেলফ এমএইচসির সাথে এরা ইন্টারঅ্যাক্ট করবে তখন এরা সার্ভাইভ করবে, এটা হচ্ছে আমাদের পজিটিভ সিলেকশন। যে সেলগুলা সেলফ এমএইচসি প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করে না সেগুলা ডেড সেল হয়ে যায়। এগেইন এই পজিটিভ সিলেকশনের পরে এই CD4 CD8 পজিটিভ TCR কন্টেইনিং টি সেল যেটা, এইটা যদি সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে তখন এই সেলগুলা ডেড হয়ে যায়। এই স্টেপটাকে বলা হচ্ছে নেগেটিভ সিলেকশন। তাহলে নেগেটিভ সিলেকশনটা কি? নেগেটিভ সিলেকশন ইনভলভস দ্য ডেথ অফ সেলস উইথ টি সেল রিসেপ্টরস দ্যাট রেকগনাইজ সেলফ অ্যান্টিজেন। যেই সেলগুলা এই সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করে না সেই সেলগুলা সার্ভাইভ করে যায়। দেন এই সেলগুলা যেগুলা সার্ভাইভ করলো, এই সেলগুলা ডিফারেন্সিয়েশন হয়। এগুলো তো এতক্ষণ ডাবল পজিটিভ ছিল, এগুলা CD4 পজিটিভ এন্ড CD8 পজিটিভ ছিল। এরপরে এই সেলস গুলা ডিফারেন্সিয়েশন হয়ে সিঙ্গেল পজিটিভ সেলে কনভার্টেড হয়। এই যে ডিফারেন্সিয়েশনটা হয় এটা ডিপেন্ড করে যে এই সেলটা কোন মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এরা ক্লাস 1 এমএইচসি মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করবে নাকি ক্লাস 2 এমএইচসি মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। যখন এরা ক্লাস 2 এমএইচসি মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন এরা CD পজিটিভ সেল হয়, আর যখন এরা ক্লাস 1 এমএইচসি মলিকিউলের সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন এরা হচ্ছে CD8 পজিটিভ সেল প্রডিউস করে। তাহলে এটা হলো আমাদের থাইমিক এডুকেশন। থাইমিক এডুকেশনের আমি আবার রিপিট করি, থাইমিক এডুকেশনের হচ্ছে মেইনলি দুইটা প্রসেস, পজিটিভ সিলেকশন এন্ড নেগেটিভ সিলেকশন। যখন এরা এই ডাবল পজিটিভ সেলস গুলা অ্যালং উইথ টি সেল রিসেপ্টর সেলফ এমএইচসির সাথে ইন্টারঅ্যাক্ট করছে বা রিঅ্যাক্ট করছে তখন এরা সার্ভাইভ করছে, এটা হচ্ছে পজিটিভ সিলেকশন। এন্ড যখন এই CD4 পজিটিভ, CD8 পজিটিভ অ্যান্টি সেল রিসেপ্টর কন্টেইনিং সেলটা সেলফ অ্যান্টিজেনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে আর রিঅ্যাক্ট করছে তখন এই সেলগুলা ডেড সেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ সিলেকশন। যে সেলগুলা সার্ভাইভ করছে নেক্সট সেই সেলগুলাই
ডিফারেন্সিয়েশন হচ্ছে সিঙ্গেল পজিটিভ সেলে আপন কন্ট্যাক্ট উইথ ইদার ক্লাস 2 অর ক্লাস 1 MHC প্রোটিন। এটা মনে রাখার জন্য আমরা একটু ইজিলি এভাবে মনে রাখতে পারি যে মানে আলটিমেট রেজাল্টটা হচ্ছে 8। যখন CD4 তখন এরা ক্লাস 2 এর সাথে ইন্টারঅ্যাক্ট করবে বা রিঅ্যাক্ট মানে এরা ক্লাস 2 দিয়ে প্রেজেন্টেড হবে, এই ক্লাস 2 দিয়ে প্রেজেন্টেড হবে, আর যখন CD8 তখন এরা ক্লাস 1 দিয়ে প্রেজেন্টেড হবে। Now the function of helper T cell. Helper T cell activates the antigen specific helper T cell to produce a clone of cells with the help of interleukin 2. Helper T cell activates cytotoxic T cell with the help of interleukin 2. Helper T cell activates B cells with the help of interleukin 4 and interleukin 5, and helper T cell activates macrophages with the help of gamma interferon. তাহলে এই সব কয়েকটা ফাংশনই হেল্পার টি সেল পারফর্ম করছে উইথ দ্য হেল্প অফ রিলিজিং সাম সাইটোকাইনস। কোন কোন সাইটোকাইন রিলিজ করছে এখানে এরা? ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 4, 5 এন্ড গামা ইন্টারফেরন। যখন ইন্টারলিউকিন 2 রিলিজ হচ্ছে তখন দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টিজেন স্পেসিফিক যে হেল্পার টি সেলটা ইন্টারলিউকিন 2 রিলিজ করলো, এরা ক্লোন অফ সেলস প্রোডিউস করবে, মানে অনেকগুলো সেলস প্রোডিউস করবে সেম এই স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য স্পেসিফিক। আর আবার ইন্টারলিউকিন 2 রিলিজ করে এরা অ্যাক্টিভেট করছে সাইটোটক্সিক টি সেলকে। যখন এরা ইন্টারলিউকিন 4, 5 রিলিজ হচ্ছে এই হেল্পার টি সেল থেকে, তখন এরা অ্যাক্টিভেট করছে বি সেলসকে। বি সেল অ্যাক্টিভেট হয়ে ফার্দার প্লাজমা সেলকে অ্যাক্টিভেটেড করে, যেখান থেকে ইমিউনোগ্লোবুলিনস রিলিজ হয়। আর when gamma interferon is been released, then it activates macrophages. Function of cytotoxic T cell. Cytotoxic T cells kill virus infected cells, tumor cells, and cells of allografts. They regulate the immune response by suppressor T cells by inhibiting the CD4 positive T helper cells. Origin of helper T cell 1 and helper T cell 2. আমরা একটু আগে ফিগারটা দেখছিলাম, তখন আমরা দেখেছি যে একটা টি সেল অরিজিনেটেড হয় বোন ম্যারোতে, দেন থাইমাসে এসে এরা ম্যাচুরেশন হয়। ম্যাচুরেশন হওয়ার পরে যখন এরা সার্কুলেশনে আসে তখন এরা নেইভ টি সেল হিসেবে থাকে। নেইভ টি সেল কি? নেইভ টি সেলটা হচ্ছে, নেইভ মিনিং হচ্ছে যেটা যে এরা তখনও নিষ্পাপ থাকে, তখন এদের মধ্যে কোনো চেঞ্জেস আসে নাই। তো নেইভ টি সেলকে আমরা বলতে পারি নিউবর্ন টি সেল। এই নেইভ টি সেল যেটা থাকে, এরা হচ্ছে কিছু ইন্টারলিউকিনস রিলিজড হয়, এই ইন্টারলিউকিনস গুলা এই নেইভ টি সেলকে হেল্পার টি সেল 1 অর হেল্পার টি সেল 2 তে কনভার্টেড হতে হেল্প করে। সাপোজ যখন আমাদের বডিতে একটা মাইক্রো অর্গানিজম এন্টার করলো, একটা ম্যাক্রোফেজ সে মাইক্রো অর্গানিজমটাকে দেখে এটাকে এনগালফ করলো। এনগালফ করে এরা কি করে? এরা কিছু ইন্টারলিউকিনস রিলিজ করে, যেমন ইন্টারলিউকিন 12। এই ইন্টারলিউকিন 12 গুলা নেইভ হেল্পার টি সেলটাকে হেল্পার টি সেল 1 এ কনভার্ট করে দেয়। দেন এই হেল্পার টি সেল 1 যখন কনভার্টেড হয়ে যায়, দেন এরা অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হয়ে এই হেল্পার টি সেল 1 রিলিজ করে ইন্টারলিউকিন 2 এন্ড গামা ইন্টারফেরন। এই ইন্টারলিউকিন 2 টা অ্যাক্টিভেট করে সাইটোটক্সিক টি সেলকে, আর গামা ইন্টারফেরন অ্যাক্টিভেট করে ম্যাক্রোফেজকে। এই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজেস দেন আবার আরেকটা নিউ মাইক্রো অর্গানিজমকে এনগালফ করতে পারে। এরা এদের ফাংশন এইভাবে কন্টিনিউ করতে থাকে। আর এই অ্যাক্টিভেটেড সাইটোটক্সিক টি সেল এরা হচ্ছে কিছু এনজাইমস রিলিজ করে সেই মাইক্রো অর্গানিজমটাকে কিল করে। अगेन একটা মাইক্রো অর্গানিজম যখন এন্টার করলো আমাদের বডিতে, তখন একটা আননোন টাইপ অফ সেল সেটাকে এনগালফ করলো, করে কিছু ইন্টারলিউকিন 4 যদি রিলিজ করে, তখন এই নেইভ হেল্পার টি সেলটা এই ইন্টারলিউকিন 4 দিয়ে হেল্পার টি সেল 2 তে কনভার্টেড হয়ে যায়। এই হেল্পার টি সেল 2 দেন বি সেলকে অ্যাক্টিভেট করে বাই রিলিজিং ইন্টারলিউকিন 4 এন্ড ইন্টারলিউকিন 5। এই বি সেলটা তখন অ্যাক্টিভেটেড হয়ে প্লাজমা সেল কনভার্টেড হয়ে প্লাজমা সেল হয়, ডিফারেন্সিয়েটেড হয়ে এই প্লাজমা সেল অ্যাক্টিভেটেড হয়ে ইমিউনোগ্লোবুলিনস রিলিজ করে। এই ইমিউনোগ্লোবুলিনস গুলাই রিলিজ হয়ে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করে আমাদের বডিতে। Comparison of helper T cell 1 and helper T cell 2. Helper T cell 1 produces interleukin 2 and gamma interferon, whereas helper T cell 2 produces interleukin 4 and interleukin 5. Helper T cell 1 enhances the cell-mediated immunity and delayed type of hypersensitivity, and helper T cell 2 enhances the antibody production. Helper T cell 1 is stimulated by interleukin 12 and helper T cell 2 is stimulated by interleukin 4. এই যে কম্পারিজনটা আমরা এখানে পড়লাম, এই পুরো কম্পারিজনটাই এই ফিগারটার মধ্যেই প্রেজেন্ট আছে। যখন ইন্টারলিউকিন 12 রিলিজ হলো তখন নেইভ হেল্পার টি সেলটা স্টিমুলেটেড হয়ে হেল্পার টি সেল 1 এ কনভার্টেড হলো। যখন ইন্টারলিউকিন 4 রিলিজ হলো তখন এই নেইভ হেল্পার টি সেলটা কনভার্টেড হয়ে স্টিমুলেটেড হয়ে হেল্পার টি সেল 2 তে কনভার্টেড হলো। এই হেল্পার টি সেল 1 রিলিজ করে 2 টাইপ অফ সাইটোকাইনস,
ইন্টারলিউকিন 2 and গামা ইন্টারফেরন। আর হেল্পার টি সেল 2 রিলিজ করে two types of cytokines, they are interleukin 4 and interleukin 5. হেল্পার টি সেল 1 এই সাইটোকাইন গুলো রিলিজ করে দুই ধরনের সেলকে অ্যাক্টিভেটেড করে, ম্যাক্রোফেজকে এন্ড সাইটোটক্সিক টি সেলকে। বোথ দ্য সেলস সেল মেডিয়েটেড ইমিউনিটি দিতে হেল্প করে আমাদের বডিকে। আর হেল্পার টি সেল 2 ইন্টারলিউকিন 4-5 রিলিজ করে বি সেল ডিফারেন্সিয়েশন করে প্লাজমা সেল প্রোডাকশনে হেল্প করে, যে প্লাজমা সেলটা অ্যাক্টিভেটেড হয়ে ইমিউনোগ্লোবুলিনস রিলিজ করে, যেটা আমাদের বডিকে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি দিতে হেল্প করে। নেক্সট আমরা যেটা দেখবো, ইন্ডাকশন অফ সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড অ্যান্টিবডি এগেইনস্ট অ্যান অ্যান্টিজেন। যখন আমাদের বডিতে একটা ভাইরাস এন্টার করে তখন এই ভাইরাসটা এনগালফ হয় একটা ম্যাক্রোফেজে। আমরা প্রিভিয়াস স্লাইডসে বলে এসেছি ম্যাক্রোফেজ হচ্ছে একটা প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এছাড়াও এটা একটা বি সেল হতে পারে বা আদার কোনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হতে পারে। এটা যে কোনো এক ধরনের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিয়ে ভাইরাসটা এনগালফ হলো, দেন এটা breakdown হবে into small particles and it is presented on the surface of that antigen presenting cell along with class 2 MHC protein. This is known as the viral epitope. এখানে যেহেতু আমরা ভাইরাস ইনফেক্টেড সেল বলছি, সো এই অ্যান্টিজেনটা এখানে হচ্ছে ভাইরাস। এই ভাইরাসের এই পার্টিকেলটাকে আমরা বলছি ভাইরাল এপিটোপ। অ্যাজ আমি আগেই বলেছি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা অ্যান্টিজেনকে প্রসেস করার জন্য এটাকে ব্রেকডাউন করে স্মল পার্টিকেলসে, দেন এটা প্রেজেন্ট করে এটার সারফেসে। যে পার্টটুকুকে এরা প্রেজেন্ট সেটাকে আমরা বলছি এপিটোপ। তাহলে এই ভাইরাল এপিটোপটা প্রেজেন্টেড হলো অ্যালং উইথ ক্লাস 2 MHC প্রোটিন। যখন ক্লাস 2 MHC প্রোটিন সাথে থাকবে তখন CD4 পজিটিভ হেল্পার টি সেল এর সারফেসে যে টি সেল রিসেপ্টর থাকে সেই টি সেল রিসেপ্টর এই ভাইরাল এপিটোপটাকে রেকগনাইজ করবে অ্যাজ ফরেন অ্যান্টিজেন। দেন এটার সাথে বাইন্ড করে এই হেল্পার টি সেলটা অ্যাক্টিভেটেড হবে। এরা অ্যাক্টিভেটেড হয়ে এরা কিছু ইন্টারলিউকিন 2 রিলিজ করে। এই ইন্টারলিউকিন 2টা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। এই সাইটোটক্সিক টি সেল দ্যাট ইজ দ্য CD8 পজিটিভ টি সেল তখন কিছু পারফোরিনস এন্ড গ্রানজাইমস, কিছু কেমিক্যালস রিলিজ করে যারা এই ভাইরাস ইনফেক্টেড সেলটাকে কিল করতে পারে। এগেইন এই সাইটোটক্সিক টি সেল যেটা CD8 পজিটিভ টি সেল, এরা হচ্ছে যদি এই ভাইরাস ইনফেক্টেড সেলটা এর ভাইরাল এপিটোপটাকে অ্যালং উইথ ক্লাস 1 MHC প্রোটিন প্রেজেন্ট করে, তাহলে এই সাইটোটক্সিক টি সেলের টি সেল রিসেপ্টর এটাকে রেকগনাইজ করতে পারে। অ্যাজ আমরা যখন থাইমিক এডুকেশন পড়ছিলাম তখন বলে এসেছি যে CD4 টি সেল ক্লাস 2 MHC প্রোটিনের সাথে অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনকে রেকগনাইজ করে, এন্ড CD8 পজিটিভ টি সেল অলওয়েজ ক্লাস 1 MHC প্রোটিনের সাথে অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনকে করে। তখন এই CD8 পজিটিভ টি সেল যেটা এই টি সেল রিসেপ্টরটা এটাকে অ্যান্টিজেন হিসেবে রেকগনাইজ করার পরে এরা হচ্ছে কিছু কেমিক্যালস রিলিজ করে, এই কেমিক্যালস গুলো এই ভাইরাস ইনফেক্টেড সেলটাকে কিল করবে। এগেইন একটা ভাইরাস যখন এন্টার করছে আমাদের বডিতে তখন অ্যাজ আমরা ফার্স্টেই বলেছি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে বি সেলসও আছে, ম্যাক্রোফেজ এন্ড বি সেলস আছে। তো এই বি সেল গুলা এই ভাইরাসটাকে ফরেন অ্যান্টিজেন হিসেবে এনগালফ করতে পারে। এরা এটাকে এনগালফ করে দেন এটাকে প্রসেসিং করে অ্যালং উইথ ক্লাস 2 MHC প্রোটিন প্রেজেন্ট করে হেল্পার টি সেলের কাছে। তখন এই হেল্পার টি সেল রিসেপ্টর এটার সাথে বাইন্ড করে যদি ইন্টারলিউকিন 4 অ্যাক্টিভেটেড হচ্ছে, বি সেল অ্যাক্টিভেটেড হয়ে এরা মোর এন্ড মোর ইমিউনোগ্লোবুলিনস প্রডিউস করছে যারা এই ভাইরাসটাকে কিল করতে হেল্প করে। আর এরা তখন ইন্টারলিউকিন 2 রিলিজ করে CD8 পজিটিভ টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে, অথবা এরা মোর ইন্টারলিউকিন 2 রিলিজ করে ক্লোন অফ হেল্পার টি সেলসও প্রোডাকশন করতে পারে। সো দিস ইজ হাউ এটা হচ্ছে সেল মেডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভেট এন্ড দিস ইজ হাউ অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি ইজ অ্যাক্টিভেটেড। আমরা যে এতক্ষণ বললাম যে এই ইন্টারঅ্যাকশনটা যে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেনটাকে প্রসেসিং করে along with class 2 MHC protein এটাকে প্রেজেন্ট করে সারফেসে, যেটাকে হচ্ছে CD4 পজিটিভ টি সেল রিসেপ্টর রেকগনাইজ করে বাইন্ড করে এন্ড অ্যাক্টিভেট ইন্টারলিউকিন 2 রিলিজ করে যেটা ফার্দার অন্যান্য সেলসকে, অথবা ইন্টারলিউকিন 4-5 রিলিজ করে যেটা ফার্দার বি সেলকে অ্যাক্টিভেট করছে। এই প্রসেসটার জন্য এই একটা ইন্টারঅ্যাকশন ছাড়া আরো কিছু ইন্টারঅ্যাকশনস ইম্পর্টেন্ট। সেই ইন্টারঅ্যাকশন গুলা কি আমরা এই নেক্সট স্লাইডটাতে দেখব। একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন একটা অ্যান্টিজেনকে প্রসেসিং করে প্রেজেন্ট করছে
along with class 2 MHC protein, তখন helper T cell receptor এই অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করে। At the same time, helper T cell যে CD4 প্রোটিন থাকে সেই CD4 প্রোটিনটা বাইন্ড করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে থাকা ক্লাস 2 MHC প্রোটিনের সাথে। আর এই যে বন্ডিং এটাকে স্টেবিলাইজ করে আরেকটা ফ্যাক্টর, যেটা হচ্ছে আমাদের টি সেলের প্রেজেন্ট থাকে টি সেল সারফেসে প্রেজেন্ট থাকে LFA1, যেটা হচ্ছে লিম্ফোসাইট ফাংশন অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন 1, এন্ড অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে প্রেজেন্ট থাকে হচ্ছে ICAM1, যেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার অ্যাডিশন মলিকিউল 1। এই যে বন্ডিংটা এটাকে স্টেবিলাইজ করে এই দুইটা মলিকিউলার বন্ডিং। তাহলে কি কি হচ্ছে, একটা হচ্ছে যে অ্যান্টিজেন আসলো, অ্যান্টিজেনটাকে এই এপিটোপটার সাথে বাইন্ড করলো টি সেল রিসেপ্টর, তার সাথে সাথে CD4 প্রোটিন অন সারফেস অফ হেল্পার টি সেল বাইন্ড করছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের ক্লাস 2 MHC প্রোটিনের সাথে। আর এই বন্ডিংটাকে স্টেবিলাইজ করছে হেল্পার টি সেলের সারফেসে থাকা LFA1 এর সাথে বাইন্ডিং হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে থাকা ICAM1 এর। এটা হচ্ছে ফার্স্ট co-stimulation, and the second co-stimulation is helper T cell সারফেসে CD8 প্রোটিন থাকে যেটা বাইন্ড করে B7 present on antigen presenting cell surface। এটাকে বলা হচ্ছে সেকেন্ড co-stimulation। যখন এই দুইটা co-stimulation কমপ্লিটেড হচ্ছে তখনই হেল্পার টি সেলটা অ্যাক্টিভেটেড হবে হয়ে ইন্টারলিউকিন 2 রিলিজ করবে। আদারওয়াইজ যদি এই co-stimulationটা B7 CD828 এর সাথে যদি বাইন্ডিং না হয় তাহলে হেল্পার টি সেলটা অ্যাক্টিভেট হয়ে ইন্টারলিউকিন 2 রিলিজ করে না। তো ইন্টারলিউকিন 2 যদি রিলিজ না হয় তখন এরা ফার্দার সাইটোটক্সিক টি সেল কেও অ্যাক্টিভেট করতে পারছে না বা ক্লোন অফ হেল্পার টি সেলও প্রোডাকশন করতে পারছে না। তখন এই কন্ডিশনটাকে আমরা বলি এনার্জি। আচ্ছা, এখন আমরা বললাম যে এখানে তিনটা আসলে ইন্টারঅ্যাকশন হচ্ছে, একটা হচ্ছে অ্যান্টিজেনের এপিটোপের সাথে টি সেল রিসেপ্টরের, আর একটা হচ্ছে ক্লাস 2 MHC সাথে CD4 প্রোটিনের। আর এটাকে স্টেবিলাইজ করার জন্য হেল্পার টি সেলের সারফেসে থাকা LFA1 এর সাথে ICAM1 অফ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এন্ড আরেকটা ইন্টারঅ্যাকশন হচ্ছে CD28 প্রোটিন প্রেজেন্ট অন হেল্পার টি সেল সারফেস with B7 protein present on antigen presenting cell surface। তো এইগুলা ইন্টারঅ্যাকশন গুলো হওয়ার পরে হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হলো, এরা হচ্ছে ইন্টারলিউকিন 2 রিলিজ করলো, এরা দেন হেল্পার টি সেল এর সারফেসে কিছু ইন্টারলিউকিন 2 রিসেপ্টর থাকে। এই ইন্টারলিউকিন 2 গুলা আইদার এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে মোর ক্লোনস অফ হেল্পার টি সেল প্রোডাকশন করে, অর এরা হচ্ছে কিছু সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। তো এই প্রসেস তো হচ্ছে ইমিউন রেসপন্সের এই প্রসেসটা অনগোয়িং থাকবে, কিন্তু এই প্রসেসটা অনগোয়িং থাকলে একটা অ্যান্টিজেন যখন আমাদের বডিতে এন্টার করেছে তখন এইভাবে ইমিউন রেসপন্সটা স্টার্ট হলো, কিন্তু যখন এই অ্যান্টিজেনটাকে কিল করে ফেলা হয়ে গেল তখন তো এই প্রসেসটা সুইচ অফ হতে হবে। তাহলে সুইচ অফ হয় কিভাবে? এটা সুইচ অফ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যখন এটা সুইচ অফ হওয়ার টাইম আসে, যখন সেই স্পেসিফিক অ্যান্টিজেনটা কিল হয়ে যাচ্ছে, তখন রেগুলেটরি টি সেল এই CD28 প্রোটিন যেটা এই CD28 প্রোটিনটাকে প্রেজেন্ট না করে এটার সারফেসে কিছু CTLA4 প্রোটিনকে প্রেজেন্ট করে। এই CTLA4 হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট অ্যান্টিজেন 4। এই CTLA4 যখন B7 এর সাথে বাইন্ড করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সারফেসের, তখন এরা আর ফার্দার ইন্টারলিউকিন 2 রিলিজ করে না, তখন আর এই হেল্পার টি সেলটা অ্যাক্টিভেটেড হয় না, ইন্টারলিউকিন 2 রিলিজ হয় না, তখন এই ইন্টারলিউকিন 2 রিলিজ হওয়া অফ হয়ে যায় বা সিনথেসিস হওয়া ব্লক হয়ে যায়, যার কারণে তখন আর ফার্দার অ্যাক্টিভেশন হয় না সাইটোটক্সিক টি সেল অর হেল্পার টি সেলের। তো আমাদের টি সেলের হোমিওস্ট্যাসিস মেইনটেইন করার জন্য এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। এটা তাহলে কি করে? এটা হচ্ছে রেগুলেটরি টি সেলের সারফেসে instead of CD28 CTLA4 প্রেজেন্টেড হয়, যারা এই B7 প্রোটিনটার সাথে বাইন্ড করে ব্লক করে দেয় সিনথেসিস অফ ইন্টারলিউকিন 2, যার কারণে ফার্দার আর সেলগুলা অ্যাক্টিভেটেড হচ্ছে না। তাহলে এই গেল আমাদের co-stimulation। তাহলে আমাদের ফার্স্ট ইন্টারঅ্যাকশন হচ্ছে এইটা টি সেল রিসেপ্টরের সাথে ভাইরাল এপিটোপ অর অ্যান্টিজেন যেটা প্রেজেন্টেড হচ্ছে সেই এপিটোপটার। এই টাইমে আরেকটা ইন্টারঅ্যাকশন হয় যেটা হচ্ছে আমাদের CD4 প্রোটিন হেল্পার টি সেলের সারফেসে যেটা থাকে সেটার সাথে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে যে ক্লাস 2 MHC প্রোটিন থাকে সেটার। আর এই যে ইন্টারঅ্যাকশনটা এটাকে স্টেবিলাইজ করার জন্য
হেল্প করে আমাদের লিম্ফোসাইট ফাংশন অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন 1 যেটা প্রেজেন্ট থাকে হেল্পার টি সেলের সারফেসে, সেটার সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে ICAM 1 যেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার অ্যাডহেশন মলিকিউল 1, সেটা প্রেজেন্ট থাকে আমাদের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে। তখন এই বন্ডটা স্ট্যাবিলাইজড হয়ে গেল। নেক্সট যেটা আরেকটা কোস্টিমুলেশন আমাদের ইন্টারলিউকিন 2 রিলিজ হওয়ার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে CD28 প্রোটিন অন হেল্পার টি সেল। এরা ইন্টারঅ্যাক্ট করে হচ্ছে B7 প্রোটিন অন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই তিনটা প্রসেস যখন কমপ্লিট হয়ে যায় তখনই আমাদের ইন্টারলিউকিন 2 রিলিজ হয়। ইন্টারলিউকিন 2 ফার্দার হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করে এন্ড সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করতে পারে। আর যখন আমাদের সেই অ্যান্টিজেনটা প্রেজেন্টেড হয়েছিল যেটার জন্য স্পেসিফিক্যালি হেল্পার টি সেলটা অ্যাক্টিভেটেড হলো, যখন ওই অ্যান্টিজেনটা কে কিল করা শেষ হয়ে যায়, এই ইমিউন রেসপন্সটা যখন কমপ্লিট হয়ে যায়, তখন রেগুলেটরি টি সেল এই CD28 প্রোটিনের জায়গায় কিছু CTLA4 প্রোটিন প্রেজেন্ট করে, যারা এই B7 এর সাথে ইন্টারঅ্যাক্ট করার সাথে সাথে ইন্টারলিউকিন 2 এর সিনথেসিসটা ব্লক হয়ে যায়। তো এইটা হচ্ছে রেগুলেটরি স্টেপ। এইটা this is important for our homeostasis of T cells. Effector functions of T cells. Delayed hypersensitivity reaction produced particularly against antigens of intracellular microorganisms, including certain fungi and certain intracellular bacteria. Delayed hypersensitivity is mediated by macrophages and CD4 positive T cells, in particular by the helper T cell 1 subset of CD4 positive T cells. Important interleukins for these reactions include gamma interferon, macrophage activation factor, and macrophage migration inhibition factor. তাহলে এফেক্টর ফাংশন টি সেলের কি? এটা হচ্ছে ডিলেড হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনটা ক্রিয়েট করে, যেটাকে আমরা সেল মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি বলছি। এরা স্পেসিফিক্যালি হয় কিছু ফাঙ্গাসের এগেইনস্টে, for example Histoplasma and Coccidioides, and intracellular bacteria, for example Mycobacterium tuberculosis. এই ডিলেড টাইপ অফ হাইপারসেনসিটিভিটি যেটা, এটা প্রোভাইড করে ম্যাক্রোফেজেস এন্ড CD4 পজিটিভ টি সেলস। আর এখানে ইম্পর্টেন্ট যেগুলা interleukins, সেটা হচ্ছে গামা ইন্টারফেরন ফর অ্যাক্টিভেটিং দ্য ম্যাক্রোফেজেস, এন্ড ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ফ্যাক্টরও ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে। ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টরও এখানে ইম্পর্টেন্ট ফর রেগুলেশন। Cytotoxicity. The cytotoxic T cells destroy virus infected cells and tumor cells and plays an important role in graft rejection. Activated cytotoxic T cells kill virus infected cells primarily by inserting perforins and degradative enzymes called granzymes into the infected cells. The mechanism by which cytotoxic T cells kill target cells is the phosphorus-ligand interaction. তাহলে এখানে কি হচ্ছে যে একটা সাইটোটক্সিক টি সেল স্পেসিফিক্যালি কিল করে ভাইরাস ইনফেক্টেড সেলকে, টিউমার সেলকে, এন্ড সেলস, এন্ড এটা হচ্ছে গ্রাফট রিজেকশনে হেল্প করে। যদি এমএক্সি মলিকিউল, আমাদের ডোনার এন্ড রেসিপিয়েন্টের এমএক্সি মলিকিউল যদি ম্যাচ না করে, তখন আমাদের গ্রাফটগুলো রিজেক্টেড হয়েছে, তো সেটাকে আমরা বলছি গ্রাফট রিজেকশন। আর এই সাইটোটক্সিক টি সেল এই গ্রাফট রিজেকশনের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যাক্টিভেটেড সাইটোটক্সিক টি সেল কিভাবে ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করে আর কিভাবে টিউমার সেলসকে কিল করে, সেটা আমরা নেক্সট ফিগার দিয়ে দেখব। কিছু সেলস, কিছু টার্গেট সেল, তাদের সারফেসে ফাস্ট প্রোটিনকে প্রেজেন্ট করে। এই ফাস্ট প্রোটিন যেগুলা থাকে, এই ফাস্ট প্রোটিন যখন একটা সাইটোটক্সিক টি সেল যখন এই ফাস্ট প্রোটিন কে রেকগনাইজ করতে পারে কোনো সেলের সারফেসে, তখন এরা একটা স্পেসিফিক প্রোটিন দ্যাট ইজ নোন এজ ফাস্ট লিগ্যান্ড প্রোটিনকে ইনডিউস করে এদের সারফেসে। তো তখন এই ফাস্ট লিগ্যান্ড প্রেজেন্ট অন সাইটোটক্সিক টি সেল সারফেস ইন্টারঅ্যাক্ট করে টার্গেট সেলের ফাস্ট প্রোটিনের সাথে, করে এরা হচ্ছে যে ইন্টারঅ্যাকশনটা হয়, সেই ইন্টারঅ্যাকশন হওয়ার পরে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেই সেলটাকে কিল করতে পারে। এগেইন আরেকটা মেকানিজম হচ্ছে পারফোরিন গ্রানজাইম পাথওয়ে। সাইটোটক্সিক টি সেল যখন একটা টিউমার সেল অর ভাইরাস ইনফেক্টেড সেলকে রেকগনাইজ করে, যখন সাইটোটক্সিক টি সেলের টি সেল রিসেপ্টর এই এপিটোপটার সাথে বাইন্ড করে, তখন এরা কিছু কেমিক্যালস রিলিজ করে। এই কেমিক্যালস গুলো হচ্ছে পারফোরিন এন্ড গ্রানজাইম। এই পারফোরিন যেগুলা, এই কেমিক্যালস গুলা ইনডিউসড হয় ভাইরাস ইনফেক্টেড সেলটার মধ্যে। এই পারফোরিন গুলা সেই ইনফেক্টেড সেলটার মেমব্রেনে কিছু পোর ক্রিয়েট করে। এরা যখন পোরগুলো ক্রিয়েটেড হয়েছে, তখন
ওই সেলের যে সেলুলার কন্টেন্টস গুলো আছে সেই সেলুলার কন্টেন্টস গুলা এই পোর দিয়ে বাইরে চলে যায়। যেহেতু এগুলো বাইরে চলে যাচ্ছে সেলুলার কন্টেন্টস গুলা, সো সেল ডেথ হয়। अगेन গ্রানজাইম বি যেটা, এই গ্রানজাইম বি গুলা ইউজুয়ালি প্রোটিয়েজ হিসেবে ওয়ার্ক করে। প্রোটিয়েজের কাজ আমরা আগেই জানি, এরা হচ্ছে প্রোটিনকে ব্রেকডাউন করে। তো এই গ্রানজাইম বি সেল মেমব্রেন প্রোটিন যেগুলা থাকে সেই সেল মেমব্রেন প্রোটিন গুলাকে ব্রেকডাউন করে কিছু পোর্স ফরমেশন করে। এই পোর দিয়ে আবার সেলুলার কন্টেন্টস গুলো বের হয়ে যাচ্ছে। এই সেলুলার কন্টেন্টস গুলো বের হয়ে যাওয়ার জন্য अगेन সেল ডেথ হচ্ছে। আরেকটা মেকানিজম হচ্ছে গ্রানজাইম বি অ্যাক্টিভেট করতে পারে ক্যাসপেস 3 কে। এই ক্যাসপেস 3 হচ্ছে অ্যাপোপ্টোসিসের একটা ইম্পর্টেন্ট এনজাইম। এই ক্যাসপেস 3 অ্যাক্টিভেটেড হয়ে অ্যাপোপ্টোসিস করে। তাহলে একটা সাইটোটক্সিক টি সেল একটা ভাইরাস ইনফেক্টেড সেলকে কিল করতে পারে এই দুই ভাবে। একটা হচ্ছে ফাস্ট পাথওয়ে দিয়ে, ফাস্ট অন টার্গেট সেল বাইন্ড করে ফাস্ট লিগ্যান্ড অন সাইটোটক্সিক টি সেল বাইন্ড করে এরা হচ্ছে অ্যাপোপ্টোসিস করে, অর এরা পারফোরিন গ্রানজাইম পাথওয়েতে কিল করতে পারে। পারফোরিন এন্ড গ্রানজাইম হচ্ছে কিছু কেমিক্যালস যেগুলা যখন একটা টি সেল রিসেপ্টর অন সাইটোটক্সিক টি সেল একটা ভাইরাস ইনফেক্টেড সেলকে রেকগনাইজ করে, সেটার সাথে বাইন্ড করে, দেন এই পারফোরিন এন্ড গ্রানজাইম ইনডিউসড হয় সেই ভাইরাস ইনফেক্টেড সেলটাতে। ইনডিউসড হয়ে এরা তখন ইন্ট্রোডিউসড হয়ে এরা তখন কিছু পোর ফরমেশন করে। এই পোর গুলা দিয়ে সেলুলার কন্টেন্টস গুলা যখন সব আউটসাইডে চলে যায়, সেলের বাইরে চলে যায়, তখন এই সেল গুলা ডাই করে। Memory T cells. Memory T cells endow our host defenses with the ability to respond rapidly and vigorously for many years after the initial exposure to a microbe or other foreign material. Many memory cells are produced so that the secondary response is greater than the primary response, in which very few cells respond. Memory cells live for many years or have the capacity to reproduce themselves. Memory cells are activated by smaller amounts of antigen and require less co-stimulation than do naive unactivated T cells. And activated memory cells produce greater amounts of interleukins than do naive T cells when they are first activated. একটা অ্যান্টিজেন যখন প্রেজেন্টেড হলো, একটা হেল্পার টি সেল যখন সেই অ্যান্টিজেনটাকে রেকগনাইজ করলো, করে ইন্টারলিউকিন রিলিজ করে সাইটোটক্সিক টি সেল কে অ্যাক্টিভেট করলো, অর ইন্টারলিউকিন রিলিজ করে বি সেল কে অ্যাক্টিভেট করলো, অর ইন্টারলিউকিন রিলিজ করে সেই হেল্পার টি সেলটারই ক্লোন প্রোডাকশন করলো, ঠিক সেই টাইমে এরা কিছু মেমোরি সেলস প্রোডাকশন করে। এই মেমোরি সেলস গুলা সেই স্পেসিফিক অ্যান্টিজেনটার জন্য, যেই অ্যান্টিজেনটার জন্য হেল্পার টি সেলটা অ্যাক্টিভেটেড হয়েছিল। সরি। তো এই মেমোরি টি সেল যেটা, এই মেমোরি টি সেলটার ফাংশন হচ্ছে এই মেমোরি টি সেল গুলা আরো র্যাপিডলি সেই অ্যান্টিজেনটাকে যখন সাবসিকুয়েন্ট যদি সেই সেম অ্যান্টিজেনটা দিয়ে আমাদের বডি ইনফেক্টেড হয়, তাহলে এই মেমোরি টি সেলস গুলা আরো র্যাপিডলি সেই অ্যান্টিজেনটাকে রেকগনাইজ করতে পারে এন্ড আরো র্যাপিডলি ইমিউন রেসপন্স দিতে পারে। এই মেমোরি সেলের মেইন কাজই হচ্ছে এইটা, ওই অ্যান্টিজেনটাকে স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য মেমোরি সেলটা প্রডিউস হচ্ছে, সেই অ্যান্টিজেনটাকে মনে করে রাখা, মেমোরিতে রেখে দেয়া টি সেলের মেমোরিতে। যখন এরা আবার ওই সেম অ্যান্টিজেন দিয়ে ইনফেক্টেড হবে আমাদের বডি, তখন এই মেমোরি সেলস গুলা আরো র্যাপিডলি সেটাকে রেকগনাইজ করতে পারবে অ্যান্টিজেন হিসেবে এন্ড আরো র্যাপিডলি ইমিউন রেসপন্সটা প্রোভাইড করতে পারবে। এই মেমোরি সেলস যেগুলা অ্যাক্টিভেটেড মেমোরি সেলস, এরা আরো গ্রেটার অ্যামাউন্টে ইন্টারলিউকিন রিলিজ করতে পারে দেন নেইভ টি সেলস এন্ড আরো র্যাপিডলি অ্যাকশন করতে পারে। This is a figure showing how helper T cell and cytotoxic T cell works. একটা অ্যান্টিজেন আসলো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে আসার পরে এই হেল্পার টি সেলটা এটাকে রেকগনাইজ করলো, দেন এরা কিছু সাইটোকাইন্স রিলিজ করলো। এই সাইটোকাইন্স গুলো রিলিজ হয়ে এরা আরো হেল্পার টি সেল এন্ড সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করছে, অর এরা হচ্ছে কিছু গামা ইন্টারফেরন রিলিজ করে যেগুলো হচ্ছে অ্যাক্টিভেট করতে পারে ম্যাক্রোফেজকে, অর কিছু ইন্টারলিউকিনস রিলিজ করে যেগুলো ইনফ্লামেশনে হেল্প করে এন্ড
যেগুলো হচ্ছে সাইটোটক্সিক টি সেল এন্ড হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হলো, এরা দেন সেল মেডিয়েটেড ইমিউনিটি দিতে হেল্প করে। এন্ড সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, এরা যখন একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল একটা অ্যান্টিজেন প্রেজেন্ট করছে, এরা এটাকে রেকগনাইজ করছে, রেকগনাইজ করার পরে এরা সার্টেন কিছু কেমিক্যালস রিলিজ করে সেই সেলটাকে কিল করছে। রেগুলেটরি টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে এই যে ইমিউন রেসপন্স গুলো ক্রিয়েটেড হচ্ছে, যখন একটা সার্টেন টাইমের পরে এই অ্যান্টিজেন গুলো কিল হয়ে যাচ্ছে, তখন এই রেগুলেটরি টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে এই ইমিউন রেসপন্সটাকে স্টপ করা, সাপ্রেস করে দেওয়া। কিভাবে? হেল্পার টি সেলকে সাপ্রেস করে। কিভাবে এরা সাপ্রেস করে? ওই যে আমরা পড়লাম এরা হচ্ছে CTLA4 যে পার্টিকেলটা, এটাকে প্রেজেন্ট করে ইনস্টেড অফ CD28। তখন কোস্টিমুলেশনটা অফ হয়ে যায়, ফার্দার ইন্টারলিউকিন 2 আর রিলিজ হয় না। ইন্টারলিউকিন 2 রিলিজ না হলে তখন এই সেলস গুলো অ্যাক্টিভেটেড হয় না। B cell. B cell precursors are recognized first in the fetal liver. From there, they migrate to the bone marrow, which is their main location during adult life. Unlike T cells, they do not require the thymus for maturation. B cells display surface immunoglobulin M, which serves as a receptor for antigens. This surface immunoglobulin M is a monomer. Cells constitute about 30% of the recirculating pool of small lymphocytes. আমরা বি সেলের কথা আগে বলেছি যে বি সেল ইউজুয়ালি অরিজিনেট হয় বোন ম্যারোতে, দ্যাট ইজ ইন কেস অফ অ্যাডাল্ট লাইফ। আর ফিটাল লিভারে এরা হচ্ছে ইউজুয়ালি অরিজিনেটেড হয়, দেন এরা মাইগ্রেট করে বোন ম্যারোতে। আর ইন কেস অফ অ্যাডাল্টস এরা বোন ম্যারোতেই অরিজিনেটেড হয়, হয়ে এদের যে ম্যাচুরেশনটা, এই ম্যাচুরেশনটা কমপ্লিট হয় বোন ম্যারোতেই। টি সেলের মতো এরা থাইমাসের উপর ম্যাচুরেশনের জন্য ডিপেন্ডেন্ট না। আর যেরকম টি সেলের সারফেসে টি সেল রিসেপ্টর ছিল CD28 মলিকিউল, CD4, CD8 মলিকিউল ছিল, সেরকমই বি সেলের সারফেসেও একটা মলিকিউল থাকে যেটা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন M মলিকিউল। এরা সারফেস রিসেপ্টর হিসেবে অ্যাক্ট করে। আর যে ইমিউনোগ্লোবিলিন এমটা সারফেস রিসেপ্টর হিসেবে ওয়ার্ক করে সেটা ইউজুয়ালি মনোমারিক ফর্মে থাকে। ইমিউনোগ্লোবিলিন এম এর আরো ফর্মস আছে, যেগুলো আমরা যখন অ্যান্টিবডি পড়বো তখন আমরা এটার বাকি ফর্মস গুলো দেখে নিব। এখন খালি এইটুকুই জানি যে ইমিউনোগ্লোবিলিন এম এর যে মনোমারিক ফর্মটা সেটা বি সেল সারফেসে সারফেস রিসেপ্টর হিসেবে থাকে। আর আমরা আগেই বলেছিলাম যে আমাদের সার্কুলেশনে যে লিম্ফোসাইটস থাকে তার মধ্যে টি লিম্ফোসাইট constitute করে 70% and rest 30% হচ্ছে B lymphocytes. Effector function of B cells or plasma cells. The end result of the activation process is the production of many plasma cells that produce large amount of immunoglobulin specific for the epitope. They can present antigen to helper T cells. তাহলে আমাদের বি সেল যেটা, বি সেলের দুইটা ফাংশন, একটা হচ্ছে এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে, এরা অ্যান্টিজেনকে এনগালফ করে, প্রসেস করে এরা হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে। আর আরেকটা ফাংশন হচ্ছে এটা এফেক্টর ফাংশন, যেটা কি করে, এরা হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়ে প্লাজমা সেলে কে অ্যাক্টিভেট করে, প্লাজমা সেল অ্যাক্টিভেটেড হয়ে লার্জ অ্যামাউন্ট অফ ইমিউনোগ্লোবুলিনস প্রডিউস করে, দেন অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি প্রোভাইড করে। এখানে আমরা আরেকটু যেটা দেখবো, একটু প্রিভিয়াস স্লাইডে যাব, আমরা একটা বি সেলের অ্যাক্টিভেশনটা দেখবো। একটা বি সেল কিভাবে অ্যাক্টিভেটেড হয়। সাপোজ এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা যেটা, এটা একটা বি সেল। তাহলে একটা বি সেলের সাথে যখন এই একটা অ্যান্টিজেন এসে বাইন্ড করে, বাইন্ড করার পরে এটা এনগালফড হয় বি সেল দিয়ে, এনগালফড হওয়ার পরে এটা প্রসেসড হয়ে এরা হচ্ছে along with class 2 MHC প্রোটিন, এই class 2 MHC প্রোটিনের সাথে অ্যাসোসিয়েশন হয়ে এরা প্রেজেন্টেড হয় হেল্পার টি সেলের টি সেল রিসেপ্টরের কাছে। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে এই দুটার মধ্যে ইন্টারাকশন হলো। দেন নেক্সট একটা যেটা হচ্ছে কোস্টিমুলেশন বি সেল অ্যাক্টিভেশনের জন্য নিডেড, সেটা হচ্ছে এই যে এই কোস্টিমুলেশনটা যেটা আমরা একটু আগে টি সেল অ্যাক্টিভেশনের জন্য পড়ে এসেছিলাম। হেল্পার টি সেলের সারফেসে যে CD28 প্রোটিন থাকে সেটা ইন্টারঅ্যাক্ট করে B7 প্রোটিনের সাথে প্রেজেন্ট অন দ্য সারফেস অফ বি সেল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোস্টিমুলেশন গেল। দ্য সেকেন্ড কোস্টিমুলেশন যেটা, সেটা হচ্ছে বি সেলের সারফেসে কিছু CD40 প্রোটিনস থাকে, এই CD40 প্রোটিনগুলা হেল্পার টি সেল সারফেসে কিছু CD40 লিগ্যান্ড প্রোটিন থাকে, এই লিগ্যান্ড প্রোটিনগুলোর সাথে বাইন্ড করে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোস্টিমুলেশন। আমাদের ফার্স্ট কোস্টিমুলেশন যেটা, যে CD28 প্রোটিন বাইন্ডস উইথ B7, এই ফার্স্ট কোস্টিমুলেশনটা কেন দরকার? এই কোস্টিমুলেশনটা দরকার ফর অ্যাক্টিভেশন অফ দ্য হেল্পার টি সেল।
এই আমরা এটা আগেই বলেছিলাম যে এই ইন্টারঅ্যাকশনটা হলে তখন হেল্পার টি সেল অ্যাক্টিভেটেড হয়ে ইন্টারলিউকিন 2 রিলিজ করে, যারা ফার্দার এই হেল্পার টি সেলটাকে অ্যাক্টিভেটেড হেল্পার টি সেলের ক্লোন প্রোডাকশনে হেল্প করে এন্ড সাইটোটক্সিক টি সেল প্রোডাকশনে হেল্প করে, প্লাস অ্যাক্টিভেটেড হেল্পার টি সেল যারা এরা হচ্ছে ইন্টারলিউকিন 4/5 রিলিজ করতে পারে। তখন এই ইন্টারলিউকিন 4/5 अगेन বি সেলকে অ্যাক্টিভেট করতে পারে, প্লাজমা সেলে ডিফারেন্সিয়েশন করে ইমিউনোগ্লোবুলিন প্রোডিউস করতে পারে। আর যেটা এই সেকেন্ড কোস্টিমুলেশন যে B cell surfaces CD40 bind করে CD40 ligand present on helper T cell, এই co-stimulationটা ইম্পর্টেন্ট হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচিং এর জন্য। ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচিং কি এটা একটু পরের কথা। ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচিংটা হচ্ছে ইউজুয়ালি সবসময় প্রাইমারিলি ইমিউনোগ্লোবুলিন এম প্রডিউসড হয়, অ্যান্টিবডি যেগুলো প্রডিউসড হয় এগুলো হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম। ফার্দার হচ্ছে এরা ইমিউনোগ্লোবুলিন জি, এ, ডি, ই এগুলোতে কনভার্টেড হতে পারে। এই যে ইমিউনোগ্লোবুলিন এমটা এই আদার ইমিউনোগ্লোবুলিনস এ কনভার্টেড হচ্ছে, এটাকে আমরা বলি ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচিং। এই ইমিউনোগ্লোবুলিন ক্লাস সুইচিং এর জন্য এই স্টেপটা আমাদের ইম্পর্টেন্ট। CD40 present on surface of B cell interacts with CD40L, that is CD40 ligand present on surface of helper T cell. তাহলে এটা গেল আমাদের অ্যাক্টিভেশন অফ বি সেল। বি সেল অ্যাক্টিভেশনে ফার্স্টে হচ্ছে যখন অ্যান্টিজেনটা প্রসেসড হয়ে প্রেজেন্ট হবে along with class 2 MHC, তখন এটা ইন্টারঅ্যাক্ট করবে হেল্পার টি সেলের টি সেল রিসেপ্টরের সাথে, and CD4 প্রোটিনটা ইন্টারঅ্যাক্ট করবে ক্লাস 2 MHC প্রোটিনের সাথে। দেন B7 প্রোটিন যেটা বি সেলে প্রেজেন্ট থাকে সেটা ইন্টারঅ্যাক্ট করবে CD28 প্রোটিন যেটা প্রেজেন্ট থাকে সারফেস অফ হেল্পার টি সেলের সাথে, এই ইন্টারঅ্যাকশনটা। এন্ড সেকেন্ড co-stimulation, এটা হচ্ছে ফার্স্ট co-stimulation, and সেকেন্ড co-stimulation হচ্ছে এইটা CD40 present on surface of B cell interacts with CD40 ligand present on surface of helper T cell, thus B cell is activated. Next আমরা যেটা জানবো সেটা হচ্ছে what is clonal selection. After the antigen binds with its receptor, the B cell or T cell is stimulated to proliferate and form a clone of cells. These selected B cells soon become plasma cells and secrete antibodies specific for the antigen. Plasma cells synthesize the immunoglobulins with the same antigenic specificity, that is, they have the same heavy chain and same light chain as those carried by the selected B cells. তাহলে ক্লোনাল সিলেকশনটা কি? এটা হচ্ছে যখন একটা অ্যান্টিজেন বাইন্ড করে এটা রিসেপ্টরের সাথে, বি সেল আর টি সেল রিসেপ্টরের সাথে, তখন তো আমাদের এই বি সেল আর টি সেলটা অ্যাক্টিভেটেড হচ্ছে, এই টি সেলটা অ্যাক্টিভেটেড হয়ে একটা ক্লোন অফ সেলস ফরমেশন করছে। যে ক্লোন অফ সেলস ফরমেশন করে তারা সেম স্পেসিফিসিটি ক্লোন অফ সেল হয়, তারা স্পেসিফিক ফর দ্যাট অ্যান্টিজেন। এটাই হচ্ছে ক্লোনাল সিলেকশন, এই যে ক্লোন অফ সেলস প্রোডাকশন হচ্ছে। আর প্লাজমা সেল যেটা সিনথেসাইজ করে ইমিউনোগ্লোবুলিনস গুলাকে, এই ইমিউনোগ্লোবুলিনস গুলা ওই অ্যান্টিজেনের জন্য স্পেসিফিক থাকে, মানে এখান থেকে যতগুলো ইমিউনোগ্লোবুলিনস প্রোডাকশন হয় তাদের হেভি এন্ড লাইট চেইন গুলা সেমই হবে, স্পেসিফিক ফর দ্যাট পার্টিকুলার অ্যান্টিজেন। এই ফিগারটা শো করে আমাদের কিভাবে স্টেম সেল থেকে জিন রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে ম্যাচিওর বি সেলস আসছে। সেই ম্যাচিওর বি সেলস গুলা যখন একটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে, বাইন্ড করার পরে এরা ক্লোন অফ সেলস প্রোডাকশন করছে। এই ক্লোন অফ সেলস এর সাথে সাথে এরা আরো প্রোডাকশন করছে কিছু মেমোরি সেলস। এই মেমোরি সেলস গুলা ফার্দার যখন সেম অ্যান্টিজেনটার সাথে আবার রিএক্সপোজার হয় আমাদের বডিতে, তখন এই মেমোরি সেলস গুলা খুব র্যাপিডলি, যেমন মেমোরি টি সেলস ছিল তেমন মেমোরি বি সেলস গুলো খুব র্যাপিডলি এই অ্যান্টিজেন গুলাকে আইডেন্টিফাই করতে পারে, রেকগনাইজ করতে পারে, এন্ড দেন এরা ইমিউনোগ্লোবুলিনস রিলিজ করে র্যাপিডলি টু কিল দোজ অ্যান্টিজেনস। এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে কম্পারিজন অফ টি সেলস এন্ড বি সেলস। Antigen receptors present on surface of both T cell and B cell. Antigen receptor recognizes only processed peptides in association with MHC protein. It happens only in case of T cells. The B cells does not need any processed peptides or any association with MHC protein. Antigen receptor recognizes whole unprocessed proteins and has no requirement for presentation by MHC protein. It happens only in case of B cells. The T cell cannot recognize an antigen unless it is presented along with the class 2 or class 1 MHC proteins. Immunoglobulin M present on surface of B cells. CD3 proteins are present on surface of T cells. Clonal expansion after contact with specific antigen occurs in both T cell and B cell. Immunoglobulin synthesis
is done by B cells. Regulator of antibody synthesis are the T cells. The interleukin 2, 4, 5 and gamma interferon are released by T cells. Effector of cell-mediated immunity are the T cells. Maturation in thymus occurs only in case of T cells. Maturation in bone marrow occurs only in case of B cells. তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট কথা, ইমিউনোগ্লোবিলিন সিনথেসিস করছে বি সেল, কিন্তু রেগুলেটর অফ অ্যান্টিবডি সিনথেসিস, এই ইমিউনোগ্লোবিলিন সিনথেসিসের রেগুলেটর হচ্ছে টি সেল। এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো দ্যাট এখানে আমরা একটা ভিডিও অ্যাটাচ করেছি, এটা হচ্ছে জাস্ট আপনাদের একটু ভালো করে বোঝার জন্য। এটা একটা বোন কন্টেনিং বোন ম্যারো। বোন ম্যারো থেকে অরিজিনেট হচ্ছে বোথ টি সেল এন্ড বি সেল। এই বি সেল গুলা ম্যাচুরেশনে হবে বোন ম্যারোতে, এন্ড এই টি সেল গুলা চলে যাচ্ছে সার্কুলেশন দিয়ে আমাদের থাইমাসে। থাইমাসে যাওয়ার পরে এরা থাইমাসে ম্যাচুরেশন হচ্ছে, থাইমাসে ম্যাচিওর হয়ে যাওয়ার পরে এরা আবার সার্কুলেশনে এন্টার করবে, করে এরা যদি একটা অ্যান্টিজেন যখন আমাদের বডিতে ইন্ট্রোডিউসড হচ্ছে, এরা তখন চলে যাবে আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস গুলাতে। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানস গুলাতে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস গুলা থাকে, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস তখন এই অ্যান্টিজেনকে রেকগনাইজ করে এটাকে এনগালফ করবে। এনগালফ করার পরে এরা এইগুলাকে ব্রেকডাউন করে প্রসেসিং করে। এইগুলা যখন এই ব্রেকডাউন হয়ে প্রসেসড হয়ে যাচ্ছে, এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সারফেসে তখন ক্লাস 2 এমএইচসি প্রোটিন দিয়ে প্রেজেন্টেড হয়। এই প্রেজেন্টেড যখন ক্লাস 2 এমএইচসি প্রোটিনের সাথে প্রেজেন্টেড হলো, তখন টি সেল রিসেপ্টর অন হেল্পার টি সেল এগুলাকে রেকগনাইজ করে এরা কিছু ইন্টারলিউকিনস রিলিজ করবে। এই ইন্টারলিউকিনস গুলা দেন অ্যাক্টিভেট করতে পারে সাইটোটক্সিক, যে ইন্টারলিউকিন 2 অ্যাক্টিভেট করে সাইটোটক্সিক টি সেলকে। সাইটোটক্সিক টি সেল কিছু এনজাইমস রিলিজ করে এই অ্যান্টিজেনস গুলাকে কিল করছে। এগেইন এই সেল যেগুলো থাকবে, এই সেলগুলা কিছু মেমোরি সাইটোটক্সিক টি সেল প্রোডাকশন করে। এই মেমোরি সাইটোটক্সিক টি সেল নেক্সট এক্সপোজারে খুব র্যাপিডলি সেই সেম অ্যান্টিজেনটাকে কিল করতে পারে থ্রু রিলিজিং সাম কেমিক্যালস। নেক্সট এখান এই হেল্পার টি সেল গুলা যে অ্যাক্টিভেটেড হলো, এরা ক্লোন অফ হেল্পার টি সেলস ফরমেশন করে। এই ক্লোন অফ হেল্পার টি সেল ফরমেশন হওয়ার পরে এই ক্লোনস গুলা থেকে কিছু ইন্টারলিউকিনস রিলিজ হয়, যারা যেমন ইন্টারলিউকিন 4, 5 এরা ফার্দার ডিফারেন্সিয়েশন অফ মেমোরি সেলে হেল্প করে। যখন এই স্পেসিফিক অ্যান্টিজেনটা কিল হয়ে যাচ্ছে, তখন সাপ্রেসার টি সেল গুলা অ্যাক্টিভেটেড হচ্ছে। এই সাপ্রেসার টি সেল গুলা অ্যাক্টিভেটেড হয়ে সেই ইমিউন রেসপন্সটাকে স্টপ করে দেয়। একটা সাপ্রেসার টি সেল যে রেটে অ্যাক্টিভেট হতে পারে, তার চেয়ে অনেক বেশি রেটে আমাদের হেল্পার টি সেলস গুলা অ্যাক্টিভেটেড হয়। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। থ্যাংক ইউ। আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ। কেউ কোনো কিছু বুঝেনি এমন আছে? কারণ আজকের ক্লাসটা সবকিছুই হচ্ছে বোঝার উপর ডিপেন্ড করে যে আমরা আসলে ইমিউনোলজি কতটুকু ভালোভাবে বুঝতে পারবো। আমাদের ফার্দার ইমিউনোলজি বোঝার প্রসেস সেটা হচ্ছে এই ক্লাসের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে বেস। থ্যাংক ইউ ম্যাম, অনেক সুন্দর ক্লাস হয়েছে, আমরা সবকিছু ভালো মতো বুঝেছি। থ্যাংক ইউ ম্যাম। তাহলে কি ক্লাস অফ করব? জি। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম।